সেকেন্ড ডেতে 7 কিলোমিটার আফেল করে বালুকা ঘেরা। বৃষ্টি পড়েনি বাট পঞ্চ পরে নিয়েছি। মঞ্জু ম্যাডাম ইজ আওয়ার ট্রেক গাইড। আমাদেরগুলো আরো উপরে, আই থিঙ্ক ওই ইয়েলো দেখতে পাচ্ছি যেগুলো দেখাচ্ছিলাম ওইগুলোই। আরে ভাই দেখে ভাই, ट्रैकर के जैसे सोचो, टूरिस्ट के जैसे मत सोचो, ठीक है। ওটা তো পুরো মেঘে ঢেকে রয়েছে। और आगे উঠেছে, প্রচুর এডিট করতে হবে, মানে প্রচুর মেহনত করতে হবে। কাট 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 কাট। আর কি বাকি আছে? খালি বরফটা বাকি আছে। এই যে ভিউ, এই ল্যান্ডস্কেপ ভাই। এন্ড দিস ইজ লাইফ। हाँ हाँ सो जा, शेरा लागছে। To invest on yourself, that is the most important thing in the world. তখন এসেছিলাম কিছুক্ষণের জন্য দেখতে পাবো। এরাম ভাই নদীর ধারে ক্যাম্প সাইট কি ম্যাগি আম্মা গাড়ি দাঁড়া আছো। I'm on high on dopamine. এত হাঙ্গাম কেন এমনিতেই ঠোঁট গোলাপি, কিন্তু আমি তুমি আমায় ঘিরে বৃত্তের ভেতর শুরু তুমি আছো। 9টা বেজে 1 মিনিট, আমরা মোটামুটি রেডি ফর দ্য হামতা পাস ট্রেক। এখন বসে আছি পাইনঅ্যাপল হোমস্টে মানালিতে। আমাদের রুকস্যাক রেডি, মোটামুটি ড্রেস আপও করে নিয়েছি। তো ওয়েলকাম ইউ অল টু এ বিউটিফুল হামতা পাস ট্রেক সিরিজ। ট্রেক কমপ্লিট করতে পারি কিনা, সাকসেসফুলি কমপ্লিট করতে পারি কিনা। বাইরের ওয়েদার এখন ভালো, ওই ওপর থেকে সূর্য উঁকি মারছে আর ক্লাউডি হয়ে রয়েছে চারিদিক। বাট আজকে বলছে মোটামুটি বৃষ্টি হওয়ার চান্স একটু কম আছে। আর ওই দূরে ছোট ছোট বাড়িগুলো, ওটা হচ্ছে ম্যাল রোড। এই ব্যালকনি ভিউ এখান থেকে, আর এই হচ্ছে আমাদের রুমের ভিউ। এই হচ্ছে ব্রেকফাস্ট আজকে। এটা হচ্ছে ব্রেড অমলেট। লেটস গো ফর হামতা কাস গাইস। হামতা পাস, হামতা কাস বলছি। লেটস গো ফর হামতা পাস, লেটস গো। হ্যাঁ খুব চঞ্চল, জলি, খুব জলি। ফাটাফাটি রোদ উঠেছে। ঠাকুরের আশীর্বাদ যদি থাকে তাহলে ডেফিনেটলি আমরা পৌঁছে যাবো হামতাবাদ। সামনে একজন আমাদের লোকাল মানুষ গাইড করে নিয়ে যাচ্ছেন এখানে শর্টকাটে মানালি ম্যাল রোড। মানালি ম্যাল রোড। এখান থেকে কোথায় যেতে হবে ভাই? পার্টিকুলার পয়েন্ট তো দিয়েছে, বিয়াস রিভারের অপোজিট সাইড। 5টা স্টেপ গুনলে 1 থেকে 1.5 কিলোমিটার হবে। এই হচ্ছে মোটামুটি সকালের ম্যাল রোড। এই যে আমার পেছনে এই যে ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে, এই ব্রিজটা আমরা ক্রস করবো। আমরা এসে গেছি মোটামুটি মানালি ম্যাল থেকে। মানালি ম্যাল রোড থেকে প্রায় 30 থেকে 40 মিনিট হাঁটার পরে পৌঁছে গেলাম গ্লোবাল ট্রাভেলস এর অফিসে। আমরা অনলাইনে ত্রিলোফিলিয়া থেকে হামতা বাসের জন্য বুকিং করেছিলাম, বাট বুঝতে পারলাম ত্রিলোফিলিয়া কোনো রকম হামতা বাস অর্গানাইজ করে না। তাদের লোকাল ভেন্ডার হিসেবে তারা চুজ করে গ্লোবাল ট্রাভেলস কে। সামনে যে ভিড়টা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে যে কোনো একটা অফিসিয়াল ডকুমেন্ট, গভর্নমেন্ট আইডি প্রুফ, সেটা চেক করা হচ্ছে। এবার এখান থেকে আই থিঙ্ক যেটা শুনলাম 16 কিলোমিটার মতো আমাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। তারপরে সেখান থেকে 3 কিলোমিটার ট্রেক করে আমাদের বেস ক্যাম্পে উঠতে হবে। সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে ওয়েট করতে লাগলাম লাঞ্চের জন্য, কারণ লাঞ্চ কমপ্লিট হওয়ার পরে আমরা রওনা দেবো আমাদের হামতা বাসের প্রথম দিনের ট্রেকের উদ্দেশ্যে। তো আমরা আছি এখানে এখন মানালি বেস ক্যাম্প। এখান থেকে আমাদের যেতে হবে 16 কিলোমিটার ড্রাইভ করে এখানে জবড়ি থেকে 3 কিলোমিটার ট্রেক করে যেতে হবে চিকা ডে 1। সেকেন্ড ডেতে 7 কিলোমিটার আফেল করে বালুকা ঘেরা। তারপরে থার্ড দিনে আরো 7 কিলোমিটার গিয়ে হামতা পাস 14,100 ফুট। সেখান থেকে আবার 3 কিলোমিটার নেমে শিয়া গরুতে আমাদের বেস ক্যাম্প হবে। ফোর্থ ডেতে হচ্ছে 5 কিলোমিটার ডাউনফল করে ছাত্রু থেকে চন্দ্রতাল যাও, নয়তো মানালি ব্যাক করো। अभी अपने पास थोड़ा सा टाइम है क्योंकि लंच भी आपका रेडी हो रहा है। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ, রাজমা চাওয়াল, তার সাথে ডাল আছে। এখন ঘড়ি কাটার সময় প্রায় 1:42 মিনিট। আমরা বেরিয়েছি, এবার আমাদের গাড়ি ধরবো। গাড়ি ধরে যাবো এখান থেকে জোবরা। পেছনে ছেলেগুলো এসছে, ওরা প্রপার ট্রেকিং গিয়ার পরে আসেনি বলে একটু বাওয়াল দিচ্ছে এখানকার যে ট্রেক গাইড অ্যান্ড এভরিথিং। জগের জন্য এরকম লাগছে নাকি সত্যি মাটি রয়েছে? মাটি হালকা হালকা মাটি মিক্স আছে না? বেস কা মিট্টি है कुछ नहीं। শর্মা খেয়েছিল ওয়ার্ল্ড কাপ, এই সময় খেয়েছিল। লেটস গো টু জোবরা। আচ্ছা জোবড়ি না। তো ব্যাপারটা যেটা বুঝতে পারলাম, এই যে গ্লোবাল ট্রাভেলস এর অফিস মানালিতে, এখান থেকে জোবড়ি অবধি প্রায় 16 কিলোমিটার আমাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হবে, ট্রাভেলার গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। ফাইনালি জোবড়ি থেকে আমাদের অ্যাকচুয়াল ট্রেকিং স্টার্ট হবে। ট্রাভেলার গাড়িতে আমরা বসে পড়েছি, প্রচুর বসার অসুবিধা, লেগ স্পেস প্রচুর কম। প্রত্যেকটা ট্রাভেলার গাড়ির ভেতরে 16টা করে সিট থাকে, তো ভেতরে লেগ স্পেস প্রচন্ড কম। এই সমস্ত কিছু নিয়ে ভেতরে অ্যাডজাস্ট করে বসা একটা বিরাট বড় যুদ্ধের সমান। ওটা তো পুরো মেঘে ঢেকে রয়েছে, মানে পাহাড়ের উপরে ডেফিনেটলি বৃষ্টি হচ্ছে। अभी हम लोग है जोबरी में, ठीक है। अभी हम लोग बाई व्हीकल वो क्या है 16 किलोमीटर, ठीक है। अभी इसके बाद है 3.5 किलोमीटर अपना ट्रैक, ठीक है। आज का पूरा डेंस फॉरेस्ट में है आपका, विदाउट बोल्डर से इजी ट्रेल है, ठीक है। आज का जो बोलते हैं हम लोग है आज का टीजर एंड ट्रेलर जो बोलते हैं आप लोग, ठीक है। कल से पिक्चर अपना स्टार्ट होने वाला है। ट्रैकर के जैसे सोचो, टूरिस्ट के जैसे मत सोचो, ठीक है। अगर कुछ भी दर्द हो रहा है, आपको कुछ भी दिक्कत हो रहा है, डायरेक्टली एकदम मेडिसिन ले रहे हो, पहले आप लोग हमसे पूछिए, हम लोग बताएंगे। अगर आपको लगेगा, लास्ट ऑप्शन रहता है आपका मेडिसिन का माउंटेन में, एक्चुअली ये तो है ना। एटलीस्ट ट्राई करो 50 मिनट हम लोग चले, फिर 2 मिनट का रेस्ट ले, ठीक है। এখানে আমাদের ফটোশুট চলছে আর পেছনের ভিউটা সত্যি মারাত্মক, অসাধারণ। আর এখানে একটু বেশ ঠান্ডা লাগছে। আমরা মানালি থেকে বেরিয়েছিলাম, পুরো ঠান্ডা ছিল না।
বৃষ্টি পড়েনি বাট পঞ্চ পরে নিয়েছি। মঞ্জু ম্যাডাম ইজ আওয়ার ট্রেক গাইড। ফাইনালি আমাদের ট্রেক শুরু হলো ফর দ্য ডে 1 অফ হামতা পাস ট্রেক। এবং যেরকমটা আমাদের ট্রেক গাইড সঞ্জয় স্যার বলছিল যে আজকের পুরো দিনের ট্রেকটাই হবে ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে, সেটা বেশ রীতিমতো ভালোভাবেই বুঝতে পারছিলাম। এবং এই বৃষ্টির ফলে যেটা হয়েছে, মাঝে মাঝে এই জঙ্গলের মাটির মধ্যে পা বসে যাচ্ছিল, পা স্লিপ খাচ্ছিল। বুঝতে পারছিলাম আজকের পুরো দিনের ট্রেকের মধ্যে সব থেকে চ্যালেঞ্জিং যেটা, সেটা হচ্ছে স্লিপ করার হাত থেকে নিজেকে বাঁচিয়ে বেস ক্যাম্পে পৌঁছানো। জঙ্গলের মাঝখান দিয়ে এখন যেতে হবে আমাদের। ট্রেক শুরু হওয়ার আগেই অনেকে পঞ্চ করে নিলেও আমি পঞ্চটা পরিনি, কারণ পঞ্চ বললে ভেতরে কোনো হাওয়া পাস হয় না এবং ভেতরে প্রচুর ঘাম হয়। বাট কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল ঝিরঝির করে বৃষ্টি। ফাইনালি পঞ্চ পড়া ছাড়া আমার হাতে আর কোনো অপশন থাকলো না। পাহাড়ি উঁচু নিচু রাস্তার মধ্য দিয়ে এবং পুরোটাই জঙ্গলের মধ্য দিয়ে আমরা ট্রেক করতে করতে আজকে এসে পৌঁছেছি আমাদের প্রথম রেস পয়েন্টে। এখানে জাস্ট কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট হল্ট নেবো, দেন একটু চকলেট খেয়ে আবার বেরিয়ে পড়বো আমাদের বেস ক্যাম্পের উদ্দেশ্যে। পঞ্চ খুলে দিলাম, এখন একটু একটা বৃষ্টি পড়ছে না, 1.5 ঘন্টার মতো যেতে হবে, তারপরে আমাদের বেস ক্যাম্প পাওয়া যাবে। আর নিচে কয়েকটা বেস ক্যাম্প দেখতে পেয়েছিলাম, ভেবেছিলাম ওগুলো আমাদের, ওগুলো আমাদের নয়, এগুলো অন্য কোনো গ্রুপের হবে। একদম এখান থেকে নিচেই নিকার্স ব্রেক। জাস্ট একটু এখানে 5 মিনিট মতো রেস্ট ছিল, একটু বসলাম। চারিপাশে রুক্ষ রুক্ষ পাহাড়। হামতা ক্যাফে, মিল্ক টি, ব্ল্যাক টি, জিঞ্জার লেমন, ম্যাগি। রাস্তা মোটামুটি এরকম কাদা কাদা রাস্তা, চারিদিকে পুরো নিস্তব্ধ। নিচের নদীর ফ্লোটা একবার শঙ্করের মতো মনে পড়ে যাচ্ছে। শঙ্কর যেরকম বলেছিল না মাউন্ট আলভারেজ নামকরণ করেছিল, এই রিভারটার নাম নিয়ে আমার ইচ্ছা করছে একটা নাম দিয়ে দিয়ে আমাদেরগুলো আরো উপরে। আই থিঙ্ক ওই ইউরো দেখতে পাচ্ছি যেগুলো দেখাচ্ছিলাম ওইগুলোই। জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করার সময় যে নদীটা দেখছিলাম একদম নিচে বয়ে চলেছে, এইবার পালা সেই নদীর উপরে ছোট সাঁকো দিয়ে এক পার থেকে আরেক পারে পৌঁছানো। এবং এই নদীর পার ধরেই সোজা উপরে উঠে গেলে আমরা পাবো আজকে আমাদের বেস ক্যাম্প। কিন্তু পুরো রাস্তাটায় বড় বড় নুড়ি পাথরে ভর্তি, একে বৃষ্টি, তার উপরে মাটি পুরো নরম হয়ে রয়েছে, উঁচু উঁচু নুড়ি পাথরের ওপর পা দিলেই পা হড়কাচ্ছে। সব মিলিয়ে বুঝতে পারছিলাম এবারের হামতা পাস ট্রেক কিন্তু দারুণ এক্সাইটিং হতে চলেছে। পুরো পাথুরে জমি এখন। কি হবে? ফসিলস? কেউ স্পিকার নিয়ে এসেছিস নাকি? সেরা লাগছে না এখানটা। আরে ভাই দেখে ভাই, পাহাড় জঙ্গল নদী সমস্ত কিছু ছাড়িয়ে ধীরে ধীরে ওপরের দিকে উঠছি এবং মনের মধ্যে একটা খেয়ালই আসছে, এখানেই থেকে গেলে মন্দ হয় না। এই যে ঠান্ডা হিমেল বাতাস যা মাঝে মাঝে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি, আমাদের কলকাতা শহরে শত শত টাকা খরচ করেও এই বাতাস কি কেনা যায়? এখান থেকে জাস্ট উপরে গেলে আমাদের বেস ক্যাম্প পাওয়া যাবে। নিচে ওই নদীটা বয়ে চলেছে, তার শব্দ আসছে এখানে, চারিপাশে পাইনের জঙ্গল আর রুক্ষ রুক্ষ পাহাড়। এটা অ্যাকচুয়ালি কুল্লু ভ্যালি। হামতা পাস যেতে গেলে কুল্লু ভ্যালি থেকে যেতে হয় লাহুল ভ্যালি অব্দি। তো কুল্লু ভ্যালিকে যেটা লাহুল ভ্যালির সাথে কানেক্ট করে সেটাই হচ্ছে হামতা পাস। উই হ্যাভ রিচ আওয়ার বেস ক্যাম্প। 6:09 ভেবেছিলাম যে আরো লেট হবে। আমরা আমাদের চিকা বেস ক্যাম্পে এসে গেছি। এটা 10,100 ফুটে। আর এখানে সবাই মোটামুটি বসে আছে। সব ভাই বাঙালিরা সবার আগে এসছে তো পৌঁছেছি ভাই, সবাই বাঙালিটাই এসছি। সবাই বলে বাঙালিটা অলস, বাট আমরাই সবাই ফার্স্টে এসছি। রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক চলছে এখানে। 4 জন আছি একসাথে থাকবো, সম্বিত থাকো, সৌরভ और আমি। ये हम लोग के लिए ना, इधर 4 लोग आप, छोटा सा बड़ा तो दिख रहा है बाहर। 3 लोग तो इसमें एडजस्ट होते हैं। अच्छा इधर 4, इधर का कौन? हाँ ठीक है, स्लीपिंग बैग डाल देंगे आपको ना। ठीक है, अभी बैग रख देते हैं। ঠিক আছে। কালকে মামা বললো এডি পাহাড়টাই উঠবে। কোন পাহাড়? ও হচ্ছে সৌমাল্য, এই হচ্ছে অর্ণব ঠাকুর। আদিছি না, আরে আমি তো আশীর্বাদ করছি। না না আশীর্বাদ দাদা। थैंक यू। मंजू मैम का फिटनेस हम लोग से बहुत ज्यादा है। চিকা বেস ক্যাম্পে পৌঁছানোর পর মঞ্জু ম্যামের সাথে ডিসকাশন হচ্ছিল আমাদের কালকে ট্রেক কিরকম হবে। মঞ্জু ম্যাম বললো অবশ্যই এর থেকে অনেক অনেক বেশি টাফ হবে এবং সব থেকে বেশি যেটা থাকবে সেটা হচ্ছে রিভার ক্রসিং। জলের উচ্চতা সেটা প্রায় নাকি কোমর অব্দি। ট্রেনগুলো কি সুন্দর জায়গা দেখেছিস, পুরো খাদের পাশে। ফার্স্ট দিন আজকে আমাদের ট্রেকে। কিরম লাগলো তোর এক্সপেরিয়েন্স? ঠান্ডাটা হেভি লাগছে, বৃষ্টিটা পড়ছে না, আরো ভালো লাগছে। উঠতে কোনো কষ্ট হয়েছে? একটু হয়েছে। ভাই ওঠার উপরে একটু উঠতে হয়, তখন শরীরটা এমনি যেমন ঠাকুর হয়েছে। তোর যে গার্লফ্রেন্ডের কথাটা বল। ভাই তুই এখানে এসে না ভাই কেন ভাই, আনফিল্টার্ড কথা হবে না এখানে। বল ভাই মিস করছিস কিনা, কারণ এখানে নেটওয়ার্ক নেই, সিগন্যাল নেই, কিছু নেই। করছিস কি? হ্যাঁ করছি। গল্প করছিলাম এমন সময় হঠাৎ দূর থেকে ডাক পড়লো ইভিনিং স্ন্যাক্স রেডি হয়ে গেছে। থালা হাতে নিয়ে সোজা হাজির হয়ে পড়লাম এক গামলা পকোড়ার সামনে। ইভিনিং স্ন্যাক্স কিসের পকোড়া বুঝতে পারছি না, বাট হেভি খেতে। এমনিতেই প্রায় এই 4 কিলোমিটার ট্রেক করে এসে সবারই হালকা হালকা খিদে পেয়ে গিয়েছিল, তার সঙ্গে এই রকম সুন্দর ওয়েদারে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে গরম আলুর পকোড়া এবং তার সাথে এক মগ গরম গরম দুধ চা খাওয়ার মধ্যে যে কি আনন্দ আছে, কি যে স্বর্গীয় অনুভূতি আছে তা আমি ঠিক বলে বোঝাতেই পারবো না। তাই দৃশ্যগুলো দেখে আই থিঙ্ক সবাই বুঝেই নিতে পারছো। यो नेम आप कहाँ से है? इससे पहले आपने ट्रैक किया या नहीं किया है? हल्का सा चलो खड़े उठ जाओ, स्टैंड स्ट्रेट सीधा। एज क्या है? व्हाट्स योर एज? 20 एज। 20 की एज में इतना एकदम सालस बने। अभी तो 80 साल जीना है। तो एडजस्टमेंट करना सीखो, ठीक है? मैं इसके लिए नहीं बोल रहा, फर्दर ट्रैक के लिए ही बोलता हूँ। और हल्का सा मैं बता देता हूँ, देखो मोस्ट ऑफ यू जो पब्लिक है यहाँ पे बिगनर्स है। आप लोग एक गलती कर देते हो। आप लोग सब लोग ऑलमोस्ट या तो किसी दोस्त के कहने पे आए होंगे यहाँ पे, या आपने यूट्यूब पे वीडियो देखा या रील देखा होगा। ऑलमोस्ट ऐसे ही आए होंगे सब लोग, ठीक है?
किसी का कोई प्रिपरेशन नहीं है ना, किसी का कोई प्रिपरेशन नहीं है ना, तो इन फ्यूचर के लिए बता रहा हूँ, अगर आप लोग ट्रैक जाते हो ना, कोई भी ट्रैक हो, डजेंट मैटर उसका एलिवेशन कितना है, उसका डिस्टेंस कितना है, हर ट्रैक का डिफिकल्टी लेवल अलग रहता है, ठीक है। तो आप लोग ट्राई करो, 1 महीने पहले उसका प्रैक्टिस करो, फिजिकल बनाओ पहले, सबसे पहले फिजिकल मेन होता है इसमें। अगर फिजिकल ही नहीं, आप एकदम से वीडियो बना रहे हो, एकदम बुकिंग कर रहे हो, चलो जी, ये रीजंस होता है, आप लोग चल क्यों नहीं पाते सब लोग, यही रीजंस होता है बडीज आपके लिए, फ्यूचर के लिए बता रहा हूँ मैं। बहुत मोस्ट ऑफ द पब्लिक यहाँ पे ऐसे ही आता है। এই তো ভাই আমরা কোথায় বসে আছি এখন? টেন্টের ভেতরে বসে আছি, ঠাকুরও আছে, এই যে ঠাকুর, শান্তি, এই যে, আর উপরে এই মালটা ঝুলছে, এটা থেকে পুরো আলো হচ্ছে। এখানে আমাদের 4 জনকে শুতে হবে, একজনকে ম্যানেজ করতে হবে, চাপ আছে, বাইরে ভালো ঠান্ডা আছে, পরে মাথায় টুপি পরেছি, পাপার জ্যাকেট পরে নিয়েছি সবাই, এই যে ঠাকুরও পরে নিয়েছি। এক্সপেক্ট করিনি এত ঠান্ডা হবে। তুই কি এখানে কি, তুই যে একটা কথার মধ্যে 4টে কিস্তি মারিস ভাই, আমাকে কত এডিট করতে হয় বলতো ভাই, ভাই আমার মাথাটা খারাপ হয়ে যায় ভাই। বি 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 এটা মেসেজার 2:30 আমি দেবাশিস মানে নাটা আর গরু আর আমাদের শ্রেষ্ঠ ঠাকুর গেম খেলছি কল অফ ডিউটি দিয়ে, আমি নিচে আমার একটা ড্রোনের পাওয়ার ছিল, ঠিক আছে, ঠাকুরকে মেরে দিয়েছে, রিভাইভ করতে যেতে হবে, আর আমি ড্রোনের পাওয়ারটা ইউজ করছি না, কারণ আমি জানি যে ওখানে অনেক এনিমি আছে, একটু পরে ইউজ করবো। ঠাকুর আউট করে ড্রোন মারো, ওদিকে ড্রোন ওড়াও, ড্রোন কখন ওড়াবে, আসতে কর বাবা, রাত 8টে বাজে, তুমি এখন ড্রোন ওড়ানো হচ্ছে। মানে এডিটিংটা লেভেলে ভাই, যা ভিডিও হচ্ছে প্রচুর এডিট করতে হবে, মানে প্রচুর মেহনত করতে হবে, কাট বি 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 বি, আর যদি কেউ আনকাট, আমি একটা আনকাট চ্যানেল করে ভাই, আনকাট ভিডিও হবে। 7:50 ডিনার টাইম, একটু আগে স্ন্যাক্স খেলাম, বাট এখানে তাড়াতাড়ি সমস্ত কিছু খেয়ে দিয়ে টেন্টে চলে যেতে হবে। কালকে সকাল আবার 7টায় এখানে মিট আপ হবে, দেন 8টার মধ্যে বেরিয়ে যাবো। আর আগে উঠেছে ওটা তো অন্য কারণ। এই থালা খাওয়ার পরে আমাদের নিজেদেরকে বরফগুলা জলে সাফ করতে হয়, স্কচ বাইট দিয়ে ঘষে ঘষে। पनीर है, हाँ डाल दो, खाना बार बार लेकिन वेस्ट नहीं करना। এই ভিউয়ের সাথে এই ডিনার, রুটি, কাস্টার্ড, ডাল, মটর পনির, আচার আছে, ভাত আর নিয়ে সো মোটামুটি ডিনার তো ডান, বাট মনের মধ্যে যে চিন্তাটা খেতে খেতেই কাজ করছিল সেটা হচ্ছে এই ঠান্ডা ঝর্ণার হিমশীতল জলে এই থালা বাটি গ্লাস সমস্ত কিছু এবার নিজের হাতে পরিষ্কার করতে হবে। রাত্রেবেলা আমাদের ক্যাম্প সাইটে এরকম দেখতে লাগছে, সামনে দিয়ে খচ্চর হেঁটে বেড়াচ্ছে, খচ্চর, ওই যে ওই হলুদ টেন্টটা, ওটা আমাদের টেন্ট। এ ভাই এটা কি হচ্ছে? পিটচুল করছে। এটা কিরকম ভাবে শোবো, এরকম ভাবে মাথার ওদিকে পাটা এদিকে। ঘুমাবো এখন, কটা বাজে ভাই? এখন বাজে 8:21, ভাবা যায়। খাবারে ছিল আমাদের আজকে কি ছিল রে ঠাকুর, কি খেলি সেটা বল? খাবারে ছিল আজকে রুটি, ডাল, পনির, ভাত, আর হচ্ছে লাস্টে কি দিল, ফুড কাস্টার্ড, ব্যাস। টেন্টে বসে যা খুশি করতে পারি, বাট কালকে সকালবেলা 7টার সময় ওয়েক আপ কর, এটা মাথায় রাখতে হবে। রাত্রিবেলা টেন্টে বসে গুনো খেলা 10,100 ফুটে চিকাতে, ভেবেছিস তুই কোনোদিন এরকম করবি? প্রচুর জিতেছিস তুই, জুয়া ফুয়া খেলেছিস কোনোদিন? টাকা ফাকা বেট করবি, টাকা আমার একটা বন্ধু আছে সৌরভ, ওই দেখ খেলেছি, সৌরভের নাম দিয়ে চালাচ্ছে, যেতে ভাই সব সৌরভের নাম দিয়ে চালাচ্ছে, আসলে কিন্তু খেলেছিস কোনোদিন টাকা দিয়ে? আমি টাকা দিয়ে খেলি। তা একটা গাছ আছে দুর্গাপুরে, দুর্গাপুর কলেজের পাশে, নাকি কলেজ আছে তার পাশে, ওই গাছটার মধ্যে এখনো বিশ্বাস করে 8টা-9টার পর ওখানে কেউ যায় না, ওখানে অনেক সুসাইড করেছে, এখনো বিশ্বাস করে ওর মধ্যে আত্মা দেখা যায়। সিরিয়াসলি বলছি, তুই গুগলে সার্চ করে দেখে নে, বুড়াড়িজ, এটা দেখেছিস তো? বুড়াড়িজটা কি? বুড়াড়িজ দেখিস তুই নেটফ্লিক্সে? বাবা অনেক কি হয়েছে বুড়াড়িজের ফ্যামিলিটা, ওরা মানে ওদের যে ফ্যামিলি যে মানে ফার্স্ট জেনারেশন থেকে ওরা বিলিভ করতো যে মানে আমরা যেমন আর কি গডসের পুজো করি, তো ওরা স্যাটানদের পুজো করে, মানে ওদের ফ্যামিলি থেকে সেটা করে আসে প্রথম থেকে। তো আমরা ট্রেকে যাওয়ার আগেই রুকস্যাকে ক্যারি করেছিলাম একটা রোলার, যদি আমাদের পায়ে বা হাতে কোথাও ক্র্যাম্প লাগে বা কোথাও যদি ব্যথা হয়, সেই রোলার দিয়ে আমরা একে অপরকে হেল্প করতে পারবো, যাতে ক্র্যাম্পের ব্যথা থেকে রিলিফ পাওয়া যায়। তো ছেলেটার বাবার এই মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্য শুরু করলাম ভূতের গল্প, যে যা ভূতের গল্প আমরা জানি সমস্ত কিছু এখানে বলতে থাকলাম। এইরকম ফাঁকা নির্জন জায়গায় ভূতের গল্পের মাহাত্ম্য যে কি সেটা হয়তো না বলাই ভালো। এই ভূতের গল্প শুনতে শুনতে অবশ্য কখন যে চোখ লেগে গেছিল, কখন ধীরে ধীরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম তা বুঝতেই পারিনি। বাড়ির মেয়ের চাকরি হচ্ছে না, বহু প্রবলেম, বিয়ে হচ্ছে না, এই সময় আস্তে আস্তে সব বিয়েও হলো, চাকরিও হলো, আর নিজের বিজনেসটা ফেস হতে হতে মেজো ছেলের মাথায় আছে যে আমার বাবা যখন ঠাকুরটা দেখ ইচ্ছা করে এইদিকে, না ঠাকুর ঠিকই শুয়েছে বললাম, ঠাকুর ওর জায়গাটা সোজা আছে, ঠাকুরকে ডিফেন্ড করছিস। গুড নাইট, গুড মর্নিং।
আমার থেকে হটস্পট আর পাওয়ার পয়েন্ট দুটোই চাইনি। না নেই, নেটওয়ার্ক নেই, নো নেটওয়ার্ক জোন। এ ভাই হটস্পট দে না ভাই, হটস্পট দে। 8 ঘন্টা আমাদের আজকে পুরো আফিল ক্লাইম্ব করে যেতে হবে। এখন আমাদের ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট করে লাঞ্চ প্যাক করতে হবে, দেন এখান থেকে বেরোতে হবে। এখন ঘড়ি কাটার সময় মোটামুটি ওই 7টা বেজে 37 মিনিট। 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমিয়েছি, 2 ঘন্টা 2.5 অবধি বসেছিলাম, তারপর আর পাচ্ছি না, এদিক ওদিক কোথাও 3টে। আরে আমার তো ওইটা ভাঙলো ঘুমটা, তুই যখন এখান থেকে বাথরুম করতে তখন তুই আমাকে ডাকলি, তখন আমার ঘুমটা ভাঙলো। তার আগে পুরো ডিপ স্লিপেই ছিলাম। টেন্টের বাইরের ভিউটা একবার দেখাই। এই হচ্ছে আমাদের টেন্ট থেকে বাইরের ভিউটা। যেতে হবে আজকে এই পাহাড়টার উপরে, বৃষ্টির মধ্যে পঞ্চপড়ে যেতে হবে, আর কোনো অপশন নেই। হোয়াট এ লাভলি ভিউ উইথ এ লাভলি ব্রেকফাস্ট। দেখছিলাম চন্দ্রতার লেকে আমি শাহরুখ খানের মতো এরকম। এই মানে ট্রেকটা হার্ড হবে, কারণ রাস্তা কতটা ঠিকঠাক হবে, পুরো যদি মাটি কাদা রাস্তা হয় তা হবে রাস্তায় যেতে। আর পঞ্চগড়ে রিভার ক্রস করাটা তো ইম্পসিবল ভাই। ও আজকে আমাদের আবার রিভার ক্রসিংও আছে। এই ভিউটার জন্য হাইয়েস্ট, সব থেকে বেস্ট ভিউয়ের জন্য হাইয়েস্ট ক্লাইম্ব করতে হয়। বাড়িতে বসে খালি নিউজ ফিড স্ক্রল করে ঠাকুরের মতো খালি মেয়েদের পিকচারে লাইক করে লাইফে কিছু হবে না। ঠিক কথা বলেছি তো। ফ্যাক্ট কথা। নিজের হেলথ সব থেকে ফার্স্ট প্রায়োরিটি। ফিটনেসটা একদম পিক আনো। নিজের লাইফে ড্রাইভিং হুইল অন্য কাউকে ড্রাইভ করতে দেবে না। হেভি আছে। হ্যাঁ মানে রোদ নেই। ঠাকুর বলছে ঠাকুর বিয়ে বাড়িতে এসছে। আমি বলছি কার? বলছে ওর নিজের। আমি বলছি বউটাকে? বলছে প্রকৃতি। কারণ বউয়ের নাম হচ্ছে প্রকৃতি। 10 মিনিট মতো ট্রেক করেছি আমাদের চিকা বেস ক্যাম্প থেকে। সামনেই রিভার ক্রসিং, অনেকগুলো রিভার ক্রসিং এখানে আছে হামদা পাস থেকে বালুকা ঘেরা যাওয়ার পথে পড়ে। ফার্স্ট রিভার ক্রসিং আমরা পেয়ে গেছি আমার সামনেই। লেটস হ্যাভ এ লুক গাইস। জুতোটাকে খুলে প্যান্টটাকে গুটিয়ে তারপরে এটা ক্রস করতে হবে। আরে ভাই জুতো ভালো ক্লু আছে রিভার। কোনো রকমের জুতো খুলে প্যান্ট গুটিয়ে রিভার তো ক্রস করে ফেললাম, কিন্তু রিভার ক্রস করার পরে আজকে আমাদের সেকেন্ড ডে বেস ক্যাম্প পৌঁছানো, অর্থাৎ বালুকা ঘেরা পৌঁছানোর যে রাস্তা দেখলাম সেটাকে রাস্তা বলা একেবারেই ভুল হবে, কারণ অ্যাকচুয়ালি সেটা কোনো রাস্তাই নয়। বেসিক্যালি আজকে সেকেন্ড ডে হামদা পাস ট্রেকের যেটা মেইন চ্যালেঞ্জ সেটা হচ্ছে এক পাহাড় ডিঙিয়ে আমাদের আরেকটা পাহাড়ে পৌঁছাতে হবে, এবং পুরো জায়গাটাই উঁচু উঁচু পাথর, বড় বড় বোল্ডারে ভর্তি। এই সমস্ত কিছু ক্রস করে জীবনকে বাজি রেখে পাহাড়ের খাদ ধরে কোনো রকমে আজকে আমাদের বেস ক্যাম্পে পৌঁছাতে হবে। দিস ইজ দ্য বিগ চ্যালেঞ্জ ফর টুডে। কত দূর থেকে, ওই দূরের পাহাড় থেকে বোধহয় হেঁটে 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 এসি ফাইনালি। প্রায় 1 ঘন্টা ট্রেক করার পর পৌঁছে গেলাম আমাদের আজকে প্রথম রেস্ট পয়েন্ট। এখানে বেশ কিছুক্ষণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পর এবং একটা ছোট্ট চকলেট ব্রেক নিয়ে আবার পৌঁছে গেলাম আজকে আমাদের সেকেন্ড রিভার ক্রসিং এর সামনে। বেসিক্যালি হামদা পাসের সেকেন্ড ডে যে ট্রেক, অর্থাৎ চিকা বেস ক্যাম্প থেকে বালুকা ঘেরা পৌঁছানোর যে রাস্তা, সেখানে প্রায় 5 থেকে 6টা রিভার ক্রসিং করতে হয়, কিন্তু পার্টিকুলারলি এই রিভার ক্রসিং এর সব থেকে বেশি অসুবিধা হচ্ছিল। তার কারণ নিচে কোনো মাটি নেই, নিচে শুধু পাথর, এবং জলের স্রোত এতটাই বেশি ছিল পা ঠিক কোন জায়গাটায় পড়ছে সেটা একদমই বুঝতে পারা যাচ্ছিল না। এবং যেহেতু এই জলটা আসছে পুরোপুরি পাহাড়ের ওপরে কোনো একটা ঝর্ণা থেকে এবং পুরোপুরি বরফ গোলা জল, হিমশীতল জল, পা যখনই জলের মধ্যে ফেলছি পায়ে কোনো সারই থাকছে না। বাট যেটা সব থেকে ভালো সিস্টেম এই রিভার ক্রসিং গুলো করার জন্য সেটা হচ্ছে চেন সিস্টেম করা, একে অপরের হাত ধরে প্রপার একটা লাইন আপ মেনটেন করে রিভার ক্রস করা। তাতে যেটা হয় কোনো একজন পড়ে গেলে সামনে বা পেছনে কেউ তাকে সাপোর্ট দিতে পারে। সো দিস ইজ এ ভেরি গুড থিং, যেটা আমি হামদা বাস ট্রেকে গিয়ে শিখছিলাম। এখন যে জায়গাটার মধ্যে দিয়ে হাঁটছি, এই জায়গাটাকে দেখে পুরো কাশ্মীরের একটা ভ্যালি মনে হচ্ছে কিনা বলো? আমার জীবদ্দশায় এখনো আমার সেই সৌভাগ্য হয়ে ওঠেনি যে কাশ্মীরের সুন্দর ভ্যালি উপভোগ করবো। যেটুকু আমি ছবিতে দেখেছি, আমার কাশ্মীরের সোনমার্গ বা গুলমার্গের কথাই মনে পড়ছিল যখন এই ভ্যালির মধ্যে দিয়ে আমরা সবাই হাঁটছিলাম। 8:30 বেরিয়েছি, এখন 12:10, 3.5 ঘন্টা ট্রেক করে লাঞ্চ পয়েন্টে এসেছি। এখানে আমরা লাঞ্চ খাবো, এখান থেকে মোটামুটি 30-40 মিনিট পরে বেরিয়ে যাবো। বৃষ্টি সব আছে, সব আছে। আর কি বাকি আছে? কেমন লাগছে? খালি বরফটা বাকি আছে দেখার জন্যই তো বেঁচেছিলাম। আই এম গ্রেটফুল that I can see this view with my own naked eyes. ভাই খাওয়াটা খেয়ে নি ভাই। চল চল, খাওয়াটা খেয়ে। ঠান্ডা ওয়েদার লাগছে। সুকুন সুকুন। এই চল ভাই, বস ভাই। এই ভ্যালির মধ্যেই বসে সেরে নিতে হবে আজকের লাঞ্চ, যে লাঞ্চ আমরা প্যাক করে নিয়েছিলাম আমাদের চিকা বেস ক্যাম্প থেকে। এইরকম সুন্দর একটা ভ্যালিতে বসে এবং চোখের সামনে এই অপরূপ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এই লাঞ্চ খাওয়ার মজা 5 স্টারে বসে লাঞ্চ খাওয়ার থেকেও অনেক বেশি, অনেক অনেক বেশি। পাহাড়ের উপর রোদটা এসে পড়েছে আর আমাদের যেতে হবে এদিকে। এদিকটা পুরো এখন কালো মেঘে ঢাকা পাহাড়টা, বাট যেতে হবে এদিকেই। লাঞ্চ কমপ্লিট, এবার হাঁটা দিলাম আবার আমাদের বেস ক্যাম্প অর্থাৎ বালুকা ঘেরার উদ্দেশ্যে। যেহেতু হামদা পাস কানেক্ট করে কুল্লু ভ্যালির সাথে সিটি ভ্যালিকে, এবং ডে 2 তে আমরা এখন আছি কুল্লু ভ্যালিতে। চারিদিকে সবুজ পাহাড় অনেক বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু যত আমরা হামদা পাস সামিটের দিকে এগোবো চারিদিকে সবুজের পরিমাণ কমতে থাকে, তার জায়গা নেবে রুক্ষ রুক্ষ পাহাড়। এই হচ্ছে আজকে আমাদের থার্ড হল্ট, মানে পুরো অ্যাকচুয়ালি আফিল রাস্তা, পুরো পাথর দিয়ে পাহাড়ের ওপরে ওঠা, মানে এক পাহাড় থেকে ওঠা, আবার নিচে নামা, একটা ভ্যালি মতো জায়গা, সেখান থেকে হেঁটে যাওয়া, আবার একটা পাহাড়ে ওঠা, সেখান থেকে আবার নেমে আবার একটা নতুন পাহাড়ে ওঠা, এরকম করেই চলছে। মানে আছে পুরো ট্রেকটাই হচ্ছে পুরোপুরি আফিল। নিজের শরীরকে বুঝতে পারার জন্য ট্রেকে আসা উচিত, যে কতটা শরীরের ক্যাপাবিলিটি আছে, কতটা শরীরের এবিলিটি আছে। এত চড়াই রাস্তা, মাঝে মাঝে হাফ ধরে যাচ্ছে, একটু একটু করে 10 মিনিট না, মানে 2-3 মিনিট করে ব্রেক নিচ্ছি, তারপর আবার উঠছি। এখন আই থিঙ্ক 2 ঘন্টা ট্রেক তো আছেই, 1:14 বাজছে।
কষ্ট আছে বাট কষ্টের ফলও আছে। কষ্টের ফল সার্থক। এই যে ভিউ, এই ল্যান্ডস্কেপ ভাই কোথাও পাওয়া যাবে না। কোথাও কেউ দিতে পারবে না। এটা আমাদের ক্যাম্প সাইট নয়, এটা এখান থেকে বালুকাঘেরা স্টার্ট, তাই তো? আমাদেরটা আরো উপরে, আপার বালুকাঘেরা। আপার বালুকাঘেরা আরো 1.5 কিলোমিটার উপরে উঠতে হবে। এটা সুবিধা কি হবে, কালকে যখন আমরা হামতা পাস সামিট করবো তখন কম হাঁটতে হবে। দিস ইজ কল লাইফ। সকলের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই, অনেকে বিভিন্ন ইন্টারনেট ওয়েবসাইট থেকে দেখে যে হামতা পাস প্রচুর ইজি ট্রেক, বাট এই ডে 2 তে যখন আমি বালুকাঘেরার দিকে হাঁটছি তখন আমার একটা কথাই মনে হচ্ছে এটা কোন অ্যাঙ্গেল থেকে ইজি ট্রেক ভাই। দিস ইজ অবভিয়াসলি এ মডারেট ট্রেক। বেসিক্যালি যে রাস্তার উপর দিয়ে আমরা ট্রেক করছি সেটা কোনো রাস্তাই নয়। প্রথমেই যেটা বলছিলাম, এটা পুরোপুরি পাহাড় ডিঙানো, এবং সেই জন্য যে রাস্তাটা পাওয়া যায় সেটা অ্যাকচুয়ালি কোনো ভ্যালি নয় বা কোনো মাটির রাস্তা নয় বা কোনো জঙ্গলের মধ্যে দিয়েও ট্রেক নয়। এটা পুরোপুরি পাথরের ওপর পা ফেলে অতি সন্তর্পণে, পায়ে কোনো মোচন না আসে সেরকম ভাবে পা ফেলে ধীরে ধীরে এগোতে হয়, উঁচু উঁচু পাথর, উঁচু উঁচু বোল্ডার ক্রস করে, এবং তার ফলে যেটা হয় পায়ের ওপর এক্সেসিভ স্ট্রেন আসে। যাই হোক, আমরা বেস ক্যাম্পের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এখন যে জায়গাটার উপর দিয়ে হাঁটছি এটা হচ্ছে লোয়ার বালুকাঘেরা। আমাদের উঠতে হবে আরো একটু পাহাড়ের ওপরে, সেখানে আছে আপার বালুকাঘেরা, এবং সেখানে আজকে আমাদের বেস ক্যাম্প। আমরা একটু বরফ পেয়েছি আমাদের বেস ক্যাম্প যাওয়ার পথে। ফাইনালি বরফ না, এটা গ্লেসিয়ার টাইপের হার্ড আইসি মনে হচ্ছে দেখে। গ্লেসিয়ারের উপর দিয়ে যখন হাঁটছি তখন প্রতি মুহূর্তে একটা কথাই মনের মধ্যে আসছে যে এর আগে যে রাস্তাটা ছিল পাথর বোল্ডার সমস্ত কিছু, সেগুলো এর থেকে অনেক বেটার ছিল, কারণ গ্লেসিয়ার পুরোপুরি হার্ড আইস, এবং একবার যদি এখানে পা স্লিপ করে পড়ি তাহলে পা ডেফিনেটলি মচকাবে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। উই আর ফাইনালি এট বালুকাঘেরা, 10,900 ফুট। আজকে ভয়ঙ্কর ট্রেক ছিল, ভয়ঙ্কর, মানে সোজা ক্লাইম্বিং। পা হাত পায়ের অবস্থা পুরো খারাপ, শোল্ডার পেন, পেটে ক্র্যাম্প, পায়ে পুরো মাসল ক্যাম্প। 10-15 দিনের লেগস ওয়ার্কআউট আজকে একদিনে করে নিয়েছে, এরকম ব্যাপার। পাস্তা और क्या है, चाय है? पास्ता एंड चाय स्नैक्स ना हो जाए, पास्ता एंड चाय। ঝাল ঝাল পুরো। এই পুরো জায়গাটাই হচ্ছে বালুকাঘেরা। এটা হচ্ছে আপার বালুকাঘেরা, এর নিচে আমরা অলরেডি পাস করলাম, পাস করে এখানে এলাম। ওটা হচ্ছে লোয়ার বালুকাঘেরা। साथ में रहना है और फोटोज के लिए पीछे पीछे नहीं रहना है, आपको टाइम दिया जाता है, उस टाइम में आपको একসাথে रहना है। চারিদিকটা পুরো নিস্তব্ধ, শুধু দূর থেকে ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে, আকাশ দিয়ে মেঘগুলো উড়ে যাচ্ছে, আর সামনে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে। এই যে নিজের সাথে এই ছোটো ছোটো মোমেন্টগুলো কাটানো খুব দরকারি। মাঝে মাঝে কিছুটা সময় নিজের সাথেও স্পেন্ড করতে হয়। দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি নিজেকে জানো চেনো তাহলে তুমি অপরকেও ভালোভাবে জাজ করতে পারবে, অপরের সাথেও সেরকমভাবে মিশতে পারবে। টু ইনভেস্ট অন ইউর সেলফ, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। কালকে সকালে মোটামুটি বললো 5:30টায় ওয়েক আপ কল, 6:30 7টার মধ্যে বেরিয়ে যাবে। 11টার মধ্যে যদি হামতা পাস না পৌঁছাতে পারি তাহলে পুরো জায়গাটা হোয়াইট ওয়াশ হয়ে যায়, দেখতেই পাওয়া যায় না কিছু। হামতা পাস থেকে নেমে আবার সিয়াগুরুর বেস ক্যাম্পে আমরা পৌঁছাবো। 4th ডেতে আমরা সিয়াগুরু बेस कैंप থেকে পৌঁছাবো ছাত্রু। मतलब आपको समझ में आता है बंगाली? नहीं, 10th में कुछ पूछा बंगाली में, उसने बोला हाँ हाँ सो जा शेरा लागছে, और पूरे ट्रिप में उसको यही बोला हाँ शेरा लागছে, शेरा लागছে मतलब होता है इसका मतलब बहुत अच्छा लग रहा है। नहीं 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 मतलब बहुत अच्छा लग रहा है, शेर जैसा लग रहा है। हां हां आई थॉट ऐसा क्या कर लिया। नहीं नहीं शेरा मतलब हम लोग बंगाली में बहुत सुंदर है, मतलब बहुत सुंदर है। मुझे लगा शेर जैसा सुंदर है। दोनों खेलेंगे हम लोग, सब लोग एक साथ आ गया। 1 2 3 4 5 6 7 8 भाई 8 जोन आज की। आपका तमिल में कुछ गालियां सुनाओ। I can tell in Telugu. I love you. তামিল একটা কথা আছে, নানুঙ্গাই কাদলিক্রেন, এটা মানে আই লাভ ইউ। He's telling I love you in Tamil. Because you have to flip. Okay, See, right this now- is the flip card, so you have to go to the dark side. তো ধকল গেছে, তো সেই জন্য আমরা একে অপরকে প্রিপেয়ার করছি। শোল্ডারটা দে, আরে একটু দে, ওইটা। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম বালুকাঘেরা। এখান থেকে আজকে আমরা যাচ্ছি হামতা পাস ট্রেক সামিট করার জন্য, আর ট্রেক সামিট করে আমরা নামবো আবার সিয়াগুরু বেস ক্যাম্প। ডিস্টেন্স মোটামুটি 4 কিলোমিটার আমাদের আফিল যেতে হবে, মোটামুটি 14,100 ফুটে হামতা পাস। সেটা সামিট করে দেন আবার নিচে নামতে হবে, সেটা 5 কিলোমিটার ডাউন হিল। সারা রাত বৃষ্টি হয়েছে, সেই জন্য আবার আকাশটা এরকম কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে চারিদিকে। এখন মোটামুটি ঘড়ির কাটায় বাজে 6:35। কালকে ভাই সেই স্বপ্ন দেখেছি, কোথায় আর কোন ট্রেকিং এ চলে গেছি, তারপরে যা পাহাড় নিয়ে একা একা ট্রেকিং করছি। সো আজকে আমাদের ডে 3 এবং আজকে আমাদের সামিট ডে, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট টাফেস্ট ডে অফ দ্য এন্টায়ার হামতা পাস ট্রেক। কারণ আজকে প্রায় 4 কিলোমিটার আমাদের আপ হিল ক্লাইম্ব করে হামতা পাস সামিট করতে হবে, এবং সামিট কমপ্লিট করার পর 5 কিলোমিটার ডিসেন্ট ডাউন করে আমাদের পৌঁছাতে হবে সিয়াগুরু বেস ক্যাম্প। এবং আজকের পুরো দিনের ট্রেকটাই হবে পাথুরে পার্বত্য উপত্যকার মধ্যে দিয়ে, এবং তার সঙ্গে অবভিয়াসলি থাকবে ছোটখাটো কিছু রিভার ক্রসিং। ধীরে ধীরে কুল্লু ভ্যালি ছাড়িয়ে যে আমরা স্পিটি ভ্যালির দিকে এন্টার করছি, তা আশপাশের প্রকৃতির যে রূপের বদল তা দেখে স্পষ্টতই চোখে পড়ছিল। পাহাড়ি ছোট নদীকে পাশে রেখে উঁচু উঁচু পাথর ডিঙে এমন একটা জায়গায় এসে এখন পৌঁছেছি, এখানে চোখের সামনে শুধু বরফ ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। দূর থেকে দিগন্ত অবধি শুধু বরফের চাদরে ঢেকে রয়েছে।
পুরো আইস ভ্যালির মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এবং এই বরফে পা রাখা মাত্রই বুঝতে পারলাম এই বরফ হচ্ছে গ্লেশিয়ার। এই বরফ অত সহজে গলে না, বছরের পর বছর থেকেই যায় এবং এই গ্লেশিয়ারের মধ্য দিয়ে প্রায় ঘন্টাখানেক এবার আমাদের হাঁটতে হবে। গ্লেশিয়ারের মধ্য দিয়ে যখন ট্রেকিং পোল বরফের মধ্যে গেঁথে ধীরে ধীরে এগিয়ে চলেছি, তখন এই হার্ড আইসে পা হড়কানোর ভয়ের থেকেও সব থেকে বেশি যেটা সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে শ্বাসজনিত সমস্যা। যেহেতু আশপাশে সবুজের পরিমাণ অত্যন্ত কমে গিয়েছে, আমাদের চারিদিকে ঘিরে রয়েছে রুক্ষ রুক্ষ পাহাড় এবং হামতা পাস যেহেতু প্রায় 14,000 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত, এখানে অক্সিজেন লেভেল রীতিমতো কম। It's 11:35 morning and we're at हमता पास समिट पहुंच गया भाई लोग, पहुंच गया এটা হচ্ছে স্পিটি ভ্যালি 14,000 ফিট হামতা পাস and we made it। হোয়াইট আউট হয়ে গেছে, সামনে পুরো ফগ হয়ে গেছে। তখন এসেছিলাম কিছুক্ষণের জন্য দেখতে পাওয়া গেল। ফাইনালি যখন আমরা হামতা পাসের একদম সামিট পয়েন্টে এসে পৌঁছালাম, তখন ঘড়ির কাঁটায় সময় 11টা পেরিয়ে গিয়েছে। কিছুক্ষণের জন্য স্পিটি ভ্যালির অপরূপ রূপ উপভোগ করেছিলাম, কিন্তু পরক্ষণেই চারিদিকে কুয়াশার চাদরে ঢেকে গেল। দূর থেকে দিগন্ত অব্দি আর কিছুই প্রায় দেখা যায় না। এই হামতা পাস সামিট পয়েন্টে বসেই অবশ্য সেরে নিয়েছিলাম আজকে আমাদের ডে 3 লাঞ্চ, যা আমরা প্যাক করে নিয়েছিলাম বালুকা ঘেরা বেস ক্যাম্প থেকে। এখানে রীতিমতো ভয়ঙ্কর ঠান্ডা ছিল। কোনো রকমের লাঞ্চ কমপ্লিট করে আবার নামতে শুরু করলাম আমাদের সিয়া গরু বেস ক্যাম্পের দিকে। যত পাহাড় থেকে নিচের দিকে নামছি তত সবুজের পরিমাণও বাড়তে শুরু করলো। অক্সিজেনের কমতির কারণে শ্বাসজনিত যে সমস্যা এতক্ষণ হচ্ছিল, সেই সমস্যা ধীরে ধীরে প্রশমিত হচ্ছিল। প্রায় 5 কিলোমিটার ডাউনহিল ডিসেন্ড ডাউন করার পরে এই সিয়াগুরু বেস ক্যাম্প পৌঁছানোর যে রাস্তা ছিল তা ছিল অপরূপ সৌন্দর্যে মোড়া। দূরে দেখতে পাওয়া যায় রুক্ষ রুক্ষ পাহাড় এবং তার উপরে পুরো ফ্রেশ আইস পড়েছে। যত আমরা সিয়াগুরু বেস ক্যাম্পের কাছাকাছি পৌঁছাচ্ছিলাম, তত মানুষের মধ্যে উন্মাদনা উত্তেজনা দ্বিগুণ হয়ে যাচ্ছিল। হামতা পাস ট্রেক ডান। সিয়াগুরুতে আমাদের যেখানে আজকে ক্যাম্প সাইট, সেটা একদম দেখতেই পাচ্ছ নদীর একদম পাশে অসাধারণ সুন্দর একটা জায়গা, চারিদিকে পাহাড়, তার মাঝখান দিয়ে বয়ে চলেছে ছোট্ট পাহাড়ি নদী এবং তার ঠিক পাশেই আমাদের এই বেস ক্যাম্প। এই বেস ক্যাম্পটা পুরো হামতা পাস ট্রেকের মধ্যে আমার সব থেকে বেশি পছন্দের বেস ক্যাম্প, যা আজকেও মনে পড়ে সিয়াগুরু বেস ক্যাম্প, সারা জীবন মনে থাকবে। সিয়াগুরুর এই ছোট্ট পাহাড়ি নদীর পাশে বসে আমরা সবাই গল্প করছিলাম আমাদের ট্রেক কেমন হলো, এই 4টে দিনের জার্নি কিরকম ছিল। এত এত অপরিচিত মানুষের সাথে একসাথে একটা ট্রেক কমপ্লিট করা, সবার সাথে নতুন ভাবে আলাপ হওয়া, সবাইকে নতুন ভাবে এক্সপ্লোর করা, জানা চেনা। ভ্যালি আর ভিউ ভাই, এই ক্যাম্প সাইটটা পেয়েছি ভাই, একটা লাস্ট ফুলফিল হয়। সবকিছু নিয়ে আমাদের গল্পগুজব চলছে, এমন সময় দেখছি পেছনে ফ্রিজবি খেলা শুরু হয়ে গেছে। সবাই আনন্দে মাতোয়ারা হয়ে দারুণ সুন্দর পাহাড়ি উপত্যকায় ফ্রিজবি খেলছে। সৌরভকে বললাম একটু ক্যামেরাটা নিয়ে আসতে। এমন সুন্দর জায়গায় কয়েকটা ছবি লেন্স বন্দি করে না রাখলে কি আর চলে। মনের মতো জিনিস। এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স সুপি ম্যাগি আর তার সাথে চা। সুপি ম্যাগি কেমন লাগছে ব্রাদার? পাহাড়ি ম্যাগি। ওইখানে হচ্ছে 2 জন বাঙালি, তারপরে 1 2 3 4 4জন, তোমাকে নিয়ে 5 জন 6 জন। সিয়াগুরুতে পৌঁছে আলাপ হয়ে গেল আরো প্রায় 3 থেকে 4 জন বাঙালির সাথে। তারাও সবাই হামতা পাস সামিট করার জন্য এসছে, বাট এই পুরো ট্রেকে তাদের সাথে আমার কোনো দেখাই হয়নি। সো বেশ ভালোই লাগছিল যে বাঙালির মধ্যে এই ট্রেকের কালচার, এই হাইকিং এর কালচারটা অনেক বেশি করে বাড়ছে। এটা ভেবে আমারও খুব ভালো লাগছিল। তো আমি আমার ইভিনিং স্ন্যাক্স এনজয় করি। আজকে সুপি ম্যাগি হয়েছে, তো দারুণ জমিয়ে খাবো। 2-3 বার তো আমি এটা রিফিল করবোই। আর ততক্ষণ অবধি তোমরা এনজয় করো এই সিয়াগুরু বেস ক্যাম্পের ওভারঅল প্রাকৃতিক সৌন্দর্য। প্রচুর ঠান্ডা, প্রচুর। এমনিতেই ম্যাগি খেতে কার না ভাল লাগে, এবং যদি হয় পাহাড় এবং ম্যাগি, এই যে কম্বিনেশন, এটা তো পৃথিবীর আদিম এবং অকৃত্রিম একটা কম্বিনেশন। এবং এই সুপি ম্যাগি খাওয়ার পরে আমাদের মধ্যে চ্যালেঞ্জ হলো পুশ আপ চ্যালেঞ্জ। কে পাহাড়ি নদীর পাশে এই কনকনে ঠান্ডায়, এই কনকনে হিমেল বাতাসের মধ্যে সব থেকে বেশি পুশ আপ মারতে পারে। পুশ আপ মারছি পাহাড়ি নদীর পাশে, হঠাৎ কানে আসছে দূর থেকে কোনো একটা গিটারের টুংটাং শব্দ। অনেকক্ষণ ধরে এই শব্দ যদিও কানে আসছিল, তখন অতটা পাত্তা দিইনি। অদূরে চোখ পড়তেই দেখলাম যে একটা দাদা গিটার নিয়ে এসছে এবং তিনিই গিটারটা বাজাচ্ছেন। আমি সৌরভকে বললাম যে ভাই কোথাও একটা গিটারও আছে, চ। এবং তারপরে মহল যে কিরকম জমলো তাই পরের ক্লিপগুলো দেখো। কোথাও নেই ঝুমঝুম অন্ধকার তক্ষক ডাকানি সুতিতে, রূপকথা শুনে শিউরে ওঠে না গান। স্বপ্নে আমার শরীরে কেউ ছড়ায় না শিউলি ফুল, আলোরা ধুয়ে এসে ছয় না কপাল। যদি কোনোদিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোড়াও, নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলোই কার সাথে
বলো শব্দ ছুঁড়ে ফিরবো বাড়ি মাঝরাতে, আমি তোমার কথা বলবো কাকে। क्या है क्या ये? रणबीर कपूर की है। रणबीर कपूर की है। ए जवानी दीवानी। Only 20 सेकंड लेफ्ट, 20 सेकंड लेफ्ट। আচ্ছা প্রেম গেছে পানি। ঘড়ির কাঁটায় সময় প্রায় 7টা। গানের আসর পুরোপুরি জমে উঠেছে। হঠাৎ দূর থেকে কানে এলো ডিনার রেডি। এখন আমাদের ডিনার কমপ্লিট করে নিতে হবে এবং থালা বাড়ি সমস্ত কিছু নিজেদেরকেই ধুতে হবে। রাত যত বাড়তে লাগলো বাইরে কনকনে ঠান্ডা হিমেল বাতাসে প্রায় দাঁড়ানোই যায় না। তাই সিদ্ধান্ত নিলাম টেন্টের ভেতরে ঢুকে সবাই মিলে উনো খেললে কেমন হয়। একটা টেন্টের ভেতরে মোটামুটি আমরা 4 জন শুই, কিন্তু এই উনো খেলার জন্য আমাদের টেন্টের ভেতরে প্রায় 8 থেকে 10 জন একসঙ্গে বসে ওপরে হেড টর্চ লাগিয়ে এই উনো খেলাটা আজ অব্দি মনে পড়ে। এই হচ্ছে আমাদের সিয়াগুরুর রাতের টেন্ট। এটা আমার হেড টর্চের আলো দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। এই টেন্টে আমাদের গল্প গুজব চলছে, প্রচুর জুতো থেকেই বুঝতে পারা যাচ্ছে যে লোকজন এখন ভেতরে আছে। গুড মর্নিং ফ্রম সিয়াগুরু বেস ক্যাম্প। এখান থেকে আজকে আমাদের নিচে নামার পালা, ডিসেন্ড করার পালা। ডিসেন্ড করে আমরা যাবো ছাত্রুতে। এখন বাজে ভোর 6:30। এই যে নদীটা আছে এইটা এখন ক্রস করতে হবে। ঘড়ির কাঁটায় সময় প্রায় 7টা আর আমাদের এই পুরো হামতা পাস ট্রেকে এটা হচ্ছে আমাদের লাস্ট রিভার ক্রসিং। বাট এই সকাল সকাল এরকম ঠান্ডা জলে পা দিতে কার ভালো লাগে। জলে পা দেওয়া মাত্রই পা পুরো ফ্রিজ হয়ে গেল, নাম হয়ে গেল। জল থেকে ওঠার পরে যখন এই ভ্যালি দিয়ে হাঁটছি তখন অব্দি সারা শরীর রীতিমতো কাঁপছে। আজকে আমাদের সিয়াগুরু বেস ক্যাম্প থেকে ছাত্রু বেস ক্যাম্প অব্দি পুরোটাই ডিসেন্ট। এখানে কোনো চড়াই নেই, পুরো রাস্তাটাই উতরাই। হয়তো তোমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে পাহাড়ে ওঠার থেকে পাহাড়ে নামাটা অনেক বেশি ইজি, বাট অ্যাকচুয়ালি তোমরা ভুল। পাহাড়ে ওঠাটাই অ্যাকচুয়ালি অনেক বেশি ইজি। হয়তো কষ্ট বেশি হয় কিন্তু সেখানে ডিফিকাল্টি কম। পাহাড় থেকে নামাতে কষ্ট হয়তো কম হয় বাট সেখানে ডিফিকাল্টি লেভেল বেশি থাকে, কারণ ম্যাক্সিমাম প্রেসারটাই আছে পুরো পায়ের সামনের দিকে, অর্থাৎ পায়ের আঙুলগুলোতে। তো আঙুলগুলোতে যে লেভেলের ব্যথা হয় রে ভাই, সে কথা আর কি বলবো। যারা এরকম পাহাড়ি রাস্তায় ওঠানামা করেছো, ট্রেকিং এর এক্সপিরিয়েন্স আছে, হাইকিং এর এক্সপিরিয়েন্স আছে, আই থিঙ্ক দে ক্যান রিলেট। 1 ঘন্টা ট্রেক করে আমরা নেমেছি আমাদের ফার্স্ট রেস্ট পয়েন্টে। আশপাশের ভিউটা এইরকম, আর হাতটা কি ভয়ঙ্কর ট্যান পড়েছে, জানি না ক্যামেরায় আসছে কিনা। হোয়াট আ লাভলি ফ্লাওয়ার। হয়ে গেছে कमी देखो डिप में जो ढुके रखा যেরকম ঠান্ডাটা হয়। পানি রিফিল हो गया अभी 10 और 2 घंटे का ट्रेक बाकी है। কোথায় মাথা ডুবিয়ে এলি? পুরো জলের মধ্যে। জাস্ট এনজয় করে বুকে বেঁধে রেখে দিন। কি বললি ভাই? বুকে বেঁধে রেখে দিতে যাইছিস। ঠাকুর ওটা সংযত হয়ে কথা বলছি, তাদের বারণ আটকে যাচ্ছে, আসল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারছে না। আই এম হাই অন ডোপামিন। পাহাড়ের মধ্যে এক অদ্ভুত ব্যাপার আছে। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তোমরা যদি পাহাড়কে দেখো তাহলে প্রত্যেকবার ডেফিনেটলি নতুন কিছু না কিছু পাবেই, নতুন ভাবে পাহাড়কে এক্সপ্লোর করতে পারবে। কিন্তু এই ডে 4-এ যখন আমরা সিয়াগুরু বেস ক্যাম্প থেকে ছাত্রু বেস ক্যাম্পের দিকে যাচ্ছিলাম, সত্যি কথা বলতে পাহাড়কে নতুন ভাবে এক্সপ্লোর করার মতো কোনো রকম এনার্জি আমাদের কারো শরীরেই ছিল না। 3 দিনের যে ধকল সব থেকে বেশি অনুভব করতে পারছিলাম এই 4 নাম্বার দিনে। মনের মধ্যে তখন শুধু একটাই চিন্তা কাজ করছে, মাথার মধ্যে শুধুমাত্র একটাই খেয়াল ঘুরপাক খাচ্ছে, কখন আমরা আমাদের বেস ক্যাম্পে এসে পৌঁছাবো, আমাদের ছাত্রু বেস ক্যাম্পে পৌঁছাবো, সেখান থেকে মানালি ব্যাক করবো। কি করবি? আমি দাঁড়িয়ে তোদের জন্য দাঁড়িয়ে, তোরা আসলে তবে তো যাবো 4 জনের রেডি আছে। বলে তোমরা লাঞ্চ করো আগে, করে আসো, বল লাঞ্চ হয়ে গেছে। সত্যি কথা বলছি পা যেন আর চলছে না। কোনো রকমের মনের জোরে পাহাড় থেকে কিভাবে যে নিচে নেমে এসেছি তা আমি নিজেও জানি না। ছাত্রু বেস ক্যাম্পে পৌঁছানোর পর লাঞ্চ সেরে নিলাম এবং অপেক্ষা করতে লাগলাম কখন গাড়ি আসবে। এবার পাড়ি দেবো মানালির উদ্দেশ্যে। গাড়ি তো এসে গেছে ছাত্রুতে, জাস্ট গাড়িতে চাপবো, এখান থেকে বেরোবো। সঞ্জয় স্যার আমাদের সাথে যাবে, আমাদের ট্রেক গাইড, মানালি যাবে। মানালি থেকে আবার পঞ্চগুলো সাবমিট করতে হবে, ওখানে 2000 টাকা অ্যাডভান্স নিয়েছিল। হামতা পাস সামিট কমপ্লিট ডান। গাড়িতে করে যখন মানালির উদ্দেশ্যে রওনা দিলাম, মনের মধ্যে তখন শুধু একটা চিন্তায় কাজ করছে, কি সুন্দর জায়গাতেই না ছিলাম এতদিন। না ছিল টুরিস্টদের ভিড়, না ছিল গাড়ির পেট্রোলের পোড়া গন্ধ। সত্যি কথায় প্রকৃতির কোলে থাকা যেটাকে বলে, সেরকম ভাবে হয়তো কয়েকটা দিন কাটিয়েছি। গাড়ি ধীরে ধীরে পৌঁছালো অটল টানেলে এবং এই অটল টানেল ক্রস করে আমরা পৌঁছে গেলাম মানালি। তোমরা সার্টিফিকেট পেয়ে গেছি, এখানে আমাদের নামগুলো শুধু লিখতে হবে। সার্টিফাইড বাই হিমাচল ট্যুরিজম মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। হয়ে গেছে তোর? যা তুই চলে যা, আমি শুধু হাত ধোবো। আমিও তো হাতই ধোবো। ধুয়ে না তারপরে আমরা এখন জাস্ট লাঞ্চ করবো। লাঞ্চ করে একটু রেস্ট নেবো সবাই। প্রত্যেকেরই পায়ে প্রচন্ড পেন। মুসুরির ডাল, তার সাথে এখানে ডিম ভাজা, ভাত আছে। ঠাকুর খাবার দেখে কেমন লাগছে? শান্তি এসছে না মনে? যতক্ষণ না পেটে পৌঁছে কিচ্ছু হবে না ভাই। আজকে একটু মানালি মেল রোডে বেশি ফিল লাগছে না? তো মোটামুটি আমাদের বাহন রেডি। অপেক্ষা করো নেক্সট এপিসোডের জন্য, যেটা হবে স্পিটি ভ্যালি বাইক রাইড। যদি এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে সেটা প্রেস করতে ভুলে গেলে চলবে না, তাতে যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশন ডিরেক্টলি তোমাদের কাছে চলে যাবে। টাটা, বাই বাই গাইস।